20 জুলাই 2023 আর আজকে 22 নভেম্বর 2024, অর্থাৎ প্রায় 1 বছর 4 মাস। এই 1 বছর 4 মাস সময়ে লোকটা ওডিআই ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে, টি-20 বিশ্বকাপ জিতেছে, টি-20 বিশ্বকাপে ভালো পারফর্ম না করতে পারলেও টি-20 বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে, আইপিএল এ রান করেছে। অর্থাৎ হোয়াইট বল ক্রিকেটে বিরাট কোহলি কিন্তু লাস্ট 2-3 বছর ধরেই দুর্ধর্ষ ফর্মে, কিন্তু লাস্ট 1 বছর 4 মাস ধরে বিরাট কোহলি কিন্তু টেস্টে 100 রান আসেনি। কিন্তু সেই প্রতীক্ষার অবসান কিন্তু আজ ঘটে গেছে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং অস্ট্রেলিয়ার মাটি যে বিরাটকে খালি হাতে ফেরায় না সেটা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেছে। পার্থ টেস্টে তৃতীয় দিনে বিরাট যখন ব্যাট করতে এসেছিল তখন কেএল রাহুল 77 রান করে আউট হয়ে গেছে, দেবদত্ত পাডিক্কাল 29 রান করে আউট হয়েছে, যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ব্যাট করছিল। এবং তারপর থেকেই আমরা বিরাট কোহলিকে যেটা দেখলাম, একটা সলিড বিরাট কোহলিকে কিন্তু আজকে দেখা গেল অনেক দিন পর। যেভাবে ও প্রথম থেকে ব্যাটে বলে টাইম করছিল, ফ্রন্ট ফুট এবং ব্যাক ফুট দুটোতেই কিন্তু যথেষ্ট সাবলীলভাবে খেলেছে, এবং সেটাই গোটা ইনিংসে মাত্র 2 বার, যদি আমি বাদ দিই, দুটো বলই একটু ভেতরে আসা বল, একটা প্যাট কামিন্সের বল ইনসাইড এজ হয়ে 4 হয়ে গেছিল, এবং ন্যাথান লিওনের একটা অফ স্পিন ডেলিভারি, যেটা অফ স্পিনারদের ক্ষেত্রে ড্রিম ডেলিভারি হয়ে যেত যদি বলটা উইকেটে লাগতো। এই দুটো ইনিংস, এই দুটো জিনিস বাদ দিয়ে গোটা ইনিংসটাই কিন্তু ফ্ললেস ইনিংস ছিল। 143 বলের 100 রানের দুর্ধর্ষ 100 রান। বিরাটের লাস্ট 100 রানটাও কিন্তু এসেছিল অস্ট্রেলিয়ার মাটিতে 2018-19 সালে পার্থে 123 রানে। সেই টেস্ট ম্যাচটা আমরা হেরে গেলেও এই টেস্টে কিন্তু আমরা এখন পুরোপুরি চালকের আসনে, এবং তার জন্য গোটা টিমের অবদান রয়েছে। বিরাট কোহলির তো অবদান রয়েছে, আমাদের বোলিং অ্যাটাকের রয়েছে, যশস্বী জয়সওয়ালের দুর্ধর্ষ ইনিংস। কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র বিরাট কোহলিকে আমি ডেডিকেট করছি তার 30তম টেস্ট সেঞ্চুরির জন্য। এই 30তম টেস্ট সেঞ্চুরি, অর্থাৎ তিনি ডন ব্র্যাডম্যানকেও কিন্তু টপকে গেলেন। ডন ব্র্যাডম্যানের 29তম টেস্ট সেঞ্চুরি। আর অস্ট্রেলিয়ার মাটিতে যদি আমি ভারতীয়দের সেঞ্চুরির কথা দেখি, তাহলে কিন্তু 6টা সেঞ্চুরি করে শীর্ষস্থানে ছিলেন সচিন এবং বিরাট কোহলি দুজনেই। কিন্তু এই টেস্ট সেঞ্চুরির পর বিরাট কিন্তু এখন শীর্ষস্থানে, অর্থাৎ তিনি দ্য গ্রেট ম্যান সচিন তেন্ডুলকরকে টপকে গেছিলেন। দেখুন, এই কথাটা মানতে আমার কোনো দ্বিধা নেই। আমি সচিন তেন্ডুলকরের খেলা দেখে বড় হয়েছি 90s-এ, বিরাট কোহলির খেলা দেখেছি। সচিনের মতো বড় প্লেয়ার, সচিনের মতো টেকনিক্যালি গিফটেড ব্যাটসম্যান এবং অ্যাটাকিং ব্যাটসম্যান শুধু ভারত বলে না, গোটা পৃথিবীতে হওয়া এত টেকনিক্যালি পারফেক্ট এবং একই সঙ্গে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান হওয়া খুবই মুশকিল। কিন্তু যেখান থেকে বিরাট কোহলি, আমি বলবো বিরাট কোহলি কিন্তু সচিনের মতো অত ট্যালেন্টেড দিক থেকে সচিনের লেভেলের নয়, কিন্তু যেভাবে ওর ওয়ার্ক প্রসেস, যেভাবে ওর ওয়ার্ক এথিক্স, যেভাবে ওর ব্যাটিং এর উপর খাটা, একবার যখন ইংল্যান্ডে সে জেমস অ্যান্ডারসনের বলে অফসাইডের এজ লেগে সেখান থেকে নিজেকে আবার কামব্যাক করা, এবং মনে আছে সেই 2014 ট্যুরটাতেই অস্ট্রেলিয়ার সাথে 4-4টে সেঞ্চুরি করেছিল। এবং সেখান থেকে আমরা নতুন টেস্ট ক্রিকেটও একটা বিরাট যুগের দেখি, কি ক্যাপ্টেন্সিতে কি ব্যাটিংয়ে। তারপর থেকে 2019 সালে সেঞ্চুরিটার পর ইডেন টেস্টে বাংলাদেশের সাথে পিঙ্ক বল টেস্ট, যেটা ডে নাইট ক্রিকেট টেস্ট হয়েছিল ভারতে প্রথমবার, সেই টেস্ট সেঞ্চুরি পরেই আমরা দেখেছি লাস্ট 4 বছর ধরে বিরাটের টেস্টে মাত্র 2টো সেঞ্চুরি করেছিল। 2023 সালে সেই দুটো এসেছিল, অর্থাৎ 2020, 21, 22 তিনটেতে কিন্তু টেস্ট সেঞ্চুরি আসেনি। এবং তার ফলে কিন্তু ওর টেস্ট অ্যাভারেজ, যেটা একসময় প্রায় 55 ছিল, সেটা নামতে নামতে চলে এসেছিল এই অস্ট্রেলিয়া সফরের আগে 47-এ। এবং নিউজিল্যান্ড সিরিজটাও বিরাটের খুব বাজে গেছিল, টেস্ট খুব বাজে গেছে, এবং বিরাট রানই করতে পারেনি। এবং
স্পিনিং ট্র্যাকে কিন্তু বিরাটের সমস্যা হচ্ছে লাস্ট কিছু বছর ধরে। এবার সেটা যে কোনো ব্যাটসম্যানেরই হতে পারে, কারণ সবাই মানুষ, সবারই একটা ফেজের পরে একটু না একটু কোনো জায়গায় খেলার দুর্বলতা প্রকাশ পায়। সমস্ত দেশের অ্যানালিস্টরা বসে আছে, তো দেখা যাচ্ছে লেফট আর্ম স্পিনের বিরুদ্ধে বিশেষ করে বা লেগ স্পিনারদের এগেনস্টে বিরাটের কিন্তু, বিশেষ করে স্পিনারদের এগেনস্টে বিরাটের কিন্তু একটু সমস্যা হচ্ছিল। সবচেয়ে ভালো ব্যাপার যেটা বিরাটের এই সময় অস্ট্রেলিয়া ট্যুরটা থাকার ফলে যেটা হয়েছে, যেটা আমি আমার পেজে আগেও বলেছিলাম, আমার ভিডিওতে আমি আগেও বলেছিলাম, যে অস্ট্রেলিয়ার উইকেট কিন্তু বিরাট কোহলির খেলাকে স্যুট করে এবং সেটা ওর আগের কিছু পারফরমেন্স দেখলেই বোঝা যায়। যেহেতু অস্ট্রেলিয়ার উইকেটে ল্যাটেরাল মুভমেন্ট কম হয়, যেহেতু ইংল্যান্ডে যা সুইং হয় বলের, বা নিউজিল্যান্ডে হয় বা সাউথ আফ্রিকা হয়, অস্ট্রেলিয়ার দুর্দান্ত পিচে বাউন্স থাকে, কখনো কখনো আনইভেন বাউন্স, যেটা আজকে আমরা দেখছি শেষের দিকে, খুব লিথাল স্পাইসি পিচ হয়, কিন্তু সুইংটা কিন্তু প্রথম 10 ওভারের পর অনেকটাই কমে যায়। কোকাবুরা বল কিন্তু ওই রকম ভাবে সুইং হয় না। হ্যাঁ, পিচে যথেষ্ট বাউন্স থাকে, পিচে বল পড়ে আরো জোরে আসে, কিন্তু অস্ট্রেলিয়ার পিচগুলো কিন্তু আবার স্ট্রোক মেকারসদের খুব সাহায্য করে। তো পৃথিবীর যত বড় বড় ব্যাটসম্যান আমরা, যারা স্ট্রোক মেকার ব্যাটসম্যান আমরা দেখেছি, তাদের মধ্যে অনেকেই কিন্তু অস্ট্রেলিয়ায় রান করেছে, আবার অনেকে কিন্তু অস্ট্রেলিয়ায় একদমই সাফল্য পায়নি। সেখান থেকে বিরাট কোহলির এটা 7 নম্বর টেস্ট সেঞ্চুরি। তো বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে ও কতটা সফল। আরেকটা কথা আমি যদি বলি বিরাটের ব্যাটিং এর ক্ষেত্রে, বিরাটকে আমরা দেখেছি বিগত 5-6 বছরে ওর খেলাটা কিন্তু বেশিরভাগই ফ্রন্ট ফুট নির্ভরশীলতায় চলে এসছে। মানে ওর খেলাটাকে ওরকম ভাবেই নিয়ে এসেছে যে দেখছে যে ওই এইভাবেই সফল হচ্ছে, তো ফ্রন্ট ফুটেই কিন্তু ও বেশি শট মারার চেষ্টা করে। যে কোনো সময় ফ্রন্ট ফুটে যায়, ফ্রন্ট ফুটে এসে, যেমন এই টেস্টেও আমরা দেখেছি ও কিন্তু পিচ থেকে একটু এগিয়ে খেলছে। 36 বছর বয়সে আমি তো ওকে উপদেশ দেওয়ার কেউ নাই, ও নিজেই জানে ওকে কি কি করতে হবে। আর আমি ওর টেকনিক্যালিটিস নিয়ে সমালোচনা করার কেউ নই, ওর সে অকাদও নেই, কিন্তু একটু একটু আলোচনা হতেই পারে। এবার অস্ট্রেলিয়ায় বেশি সফল হয় কিন্তু ব্যাকফুট প্লেয়াররা। আমরা যদি দেখি, যেহেতু ওদের বাউন্স থাকে, হরাইজন্টাল ব্যাট শটস, মানে আমরা যদি বলি স্কোয়ার কাট, পুল, এরকম যারা মারে তারা কিন্তু বেশি সফল হয়, কারণ বাউন্স থাকে, ব্যাকফুটে হার্ড লেংথে বল করে অস্ট্রেলিয়ান বোলাররা, সামনের দিকে অত খেলায় না ইংল্যান্ডের বোলারদের, ইংল্যান্ডে বা নিউজিল্যান্ডের মতো, কারণ ওরকম সুইং পাওয়া যায় না একটা টাইমের পর। প্রথম 10 ওভার তো পৃথিবীর যে কোনো জায়গাতেই সুইং হতে পারে লাল বলে। তো তাও কিন্তু বিরাট কোহলির একটা ক্রেডিট যে এরকম ফ্রন্ট ফুট প্লেয়ার হয়েও ও পৃথিবীর ইতিহাসে, বিশ্বের ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে সফল ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। এবং এটা একটা বিরাট ব্যাপার, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে রান করা। এবং তাই জন্য কিন্তু অস্ট্রেলিয়ান মিডিয়া বা অস্ট্রেলিয়ান দর্শকরা ওকে খুব পছন্দ করে। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি অস্ট্রেলিয়ান মিডিয়া ওকে বিভিন্ন বিশেষণে, মানে বিভিন্ন সব পজিটিভ বিশেষণে ভূষিত করেছে। সমস্ত ফ্রন্ট পেজে বিরাট কোহলির ছবি, বিরাট কোহলিকে নিয়ে ওদের এই বর্ডার গাভাস্কার ট্রফির প্রচার চলেছে। তো একটা বিরাট বড় নাম, এবং অস্ট্রেলিয়া ওকে কোনোদিন খালি হাতে ফেরায়নি। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের আগেও লাস্ট 1-1.5 বছর ধরেও কিন্তু টি-20 পারফরমেন্সও কিন্তু অত ভালো ছিল না, কিন্তু 2022-এর টি-20 বিশ্বকাপে সেই মেলবোর্নে খেলা এপিক ইনিংসটার পর আমরা দেখেছিলাম 2022 টি-20 বিশ্বকাপেরও কিন্তু সর্বোচ্চ রান স্কোরার ছিল বিরাট কোহলি। এবং পাকিস্তান ম্যাচটা তো বিশ্ব ক্রিকেটের ইতিহাসে, টি-20 ক্রিকেটের ইতিহাস যতদিন থাকবে, আমার মনে হয় যে ওটা সর্বকালের সেরা চেস। এটা ঘোষণা করে দেওয়া উচিত আইসিসির, এটা সর্বকালের সেরা চেস, সর্বকালের সেরা টি-20 ইনিংস। ওইটা যে পরিস্থিতি থেকে বিরাট কোহলি ওই ম্যাচটা বার করেছিল, সেটা অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না বর্তমান ক্রিকেটারদের মধ্যে। তো আজকে যে ইন্টারেস্টিং যে জিনিসগুলো লেগেছে, বিরাট কোহলি আছে কভার ড্রাইভ মেরেছে, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, ও কভার ড্রাইভ মারার সাথে সাথে কিন্তু স্ট্রেট ড্রাইভও কিন্তু মিচেল স্টার্ককে করেছে, প্যাট কামিন্সকে অন ড্রাইভ মেরেছে, পুল মেরেছে, এবং আপার কাটে মিচেল স্টার্ককে 6 মেরেছে। এটা কিন্তু একটা জিনিস বলার মতো যে এটা কিন্তু নয় যে ফ্রন্ট ফুটে খুব ভালো খেলে বলে বিরাট কোহলি ব্যাক ফুটে শট মারতে পারে না। ও যথেষ্ট ভালো ব্যাকফুট প্লেয়ার,
কিন্তু কারো কারো খেলার স্টাইলটাই ওরকম তৈরি হয়ে যায় খেলতে খেলতে, যে সে বোঝে আমি কোথায় বেশি সফল হচ্ছি। আমি ফ্রন্ট ফুটে যদি বেশি সফল হয় তাহলে তারা চেষ্টা করে যে আমি ফ্রন্ট ফুটেই বেশি বল খেলবো, আমি ফরওয়ার্ডে যাব বেশি, ব্যাক ফুটে অত যাব না। কিন্তু আজকে ব্যাক ফুটেও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে বিরাট, এবং যেভাবে আজকে কখনোই মনে হয়নি ওকে দেখে আনইজি লেগেছে, মানে সবসময় বেশ কমফোর্টেবল ছিল। ইভেন ন্যাথান লিওনও একটা টাইমে ওকে বল স্পিন করছিল। সবচেয়ে বড় ব্যাপার, বিরাট কোহলিকে আজকে রিভার্স সুইপ করতে দেখা গেছে। হোয়াইট বলে আমি দেখেছি ওকে রিভার্স সুইপ করতে, কিন্তু রেড বল ক্রিকেটে আমার মনে পড়ছে না ওকে আমি লাস্ট রিভার্স সুইপ করতে কবে দেখেছি। এবং সুইপ করে আজকে সেঞ্চুরি পূর্ণ করেছে, যেখানে ল্যাবুশান ওকে রাউন্ড দ্য লেগ বল করে নেগেটিভ বোলিং করছিল যাতে ওর সেঞ্চুরিটা একটু ডিলে হয় এবং ওদের অস্ট্রেলিয়া যাতে আজকে ব্যাট না করতে হয়। এবং শেষ অব্দি ওই বলে সুইপ করে সেঞ্চুরি করেছে। প্রথমে তো ঠিক আমি বুঝতে পারিনি যে 4 হয়েছে কিনা, তারপরে একটু ডিলেড রিয়াকশন ছিল। তারপরে আমাদের আসলে 90s-এ একটা কথা প্রচলন ছিল যে হোয়েন সচিন ব্যাটস ওয়েল ইন্ডিয়া স্লিপস ওয়েল। আর এখনকার দিনের বিগত 10 বছরে যেটা হয়ে গেছে, হোয়েন বিরাট ব্যাটস ওয়েল ইন্ডিয়া স্লিপস ওয়েল। তো আজকের ঘুমটা কিন্তু সমস্ত ভারতীয় ক্রিকেট প্রেমীদের ক্ষেত্রে, যারা বিরাট কোহলির বিশেষ করে ফ্যান, তাদের ক্ষেত্রে একটা দারুণ ঘুম আসবে। কারণ প্রথমত বিরাটের সেঞ্চুরি এবং ইন্ডিয়া একদম জয়ের দোরগোড়ায়। ক্রিকেটে অনেক কিছুই হতে পারে আমি জানি, কিন্তু 12 রানে 3 উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়ার, এখনো 522 রান দরকার। এটা কোয়াইট ইম্পসিবল লাগছে, যেখানে আমাদের জসপ্রীত বুমরা, ইন্ডিয়ান পেস ব্যাটারিরা খুব মানে দুর্দান্ত। এবং অস্ট্রেলিয়া কিন্তু ভুললে চলবে না, প্রায় 2 দিন ফিল্ডিং করেছে। তো এটা একটা সেই রকম একটা মানসিক থাকান তো আছেই, অনেক টায়ার্ড আছে ওদের বডি। এবং প্যাট কামিন্স এসেছিল নাইট ওয়াচম্যান কিন্তু ল্যাবুশানকে বাঁচানোর জন্য, প্যাট কামিন্স নিজে বাঁচেনি, ল্যাবুশানও তারপরে আউট হয়ে গেল। অর্থাৎ মোটামুটি আমি যদি ধরি 99% এখন ইন্ডিয়ার ফর এ ম্যাচ, 1% আমি এখনো দিলাম, যেহেতু ক্রিকেটে অনেক কিছু ঘটে যায়। ফিঙ্গার ক্রসড কালকের দিনটাও ইন্ডিয়ার লাস্ট 2-3 দিনের মতো খুব ভালো যাক। এই টেস্ট ম্যাচটা আমার মতে ইন্ডিয়ার অন্যতম ডমিনেটিং টেস্ট ম্যাচ হবে। যেভাবে প্রথমে আমরা বোলিং করেছি 150 রানে অল আউট হওয়ার পর, যদিও এটা আমি বিরাট কোহলির উপরই ভিডিওটা বানাচ্ছি, তাও বলতে বাধ্য হচ্ছে এইরকম বোলিং করেছে জসপ্রীত বুমরার লিডারশিপে, সেটার জন্য হ্যাটস অফ সমস্ত বোলারদের। যশস্বী জয়সওয়ালকে নিয়ে আলাদা ভিডিও বানানোর ইচ্ছা আছে। সবচেয়ে বেশি ক্যালেন্ডারে 6 তো মারলই, গাভাস্কারের পর ওর প্রথম টেস্ট সিরিজে 774 করেছিল গাভাস্কার 1971 ওয়েস্ট ইন্ডিজের সাথে। তারপরে যশস্বী জয়সওয়াল করেছে 724 না 20, আমার ঠিক এখন, বা 714 এরকম একটা হবে, অর্থাৎ সেকেন্ড পজিশনে। 1 বছর ধরে ও কিন্তু টেস্টেও দুর্দান্ত খেলছে এবং প্রথম টেস্ট ইনিংসে ও শূন্যতে ফিরলো, দ্বিতীয় টেস্ট ইনিংসে যেভাবে ডমিনেট করে সেঞ্চুরিটা করেছে তার জন্য হ্যাটস অফ। এবং আজকে যখন ফিরে যাচ্ছিল আউট হওয়ার পর, কারণ আজকে স্কোয়ার কাট আউট হয়েছে, মানে স্কোয়ার কাটটাও পুরো হাতে চলে গেছে যশস্বী জয়সওয়াল, এবং তখন কিন্তু বিরাট ওকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করলো, এভাবেই তো এক প্রজন্ম আরেক প্রজন্মকে কাঁধে হাত রেখে এগিয়ে নিয়ে যায় টিমকে, দেশকে। এবং সেটা দেখে খুবই ভালো লাগলো যে এভাবে এই সিনিয়র প্লেয়াররা আছে এদেরকে গাইড করার জন্য। শুধুমাত্র এরা যে রান করে বিরাট কোহলিকে আমরা দেখেছি, যখনই ও, আমি তো মনে হয় না অন্য কোনো বোলাররা যখন উইকেট পায় ও বোলারদের থেকেও বোধহয় বিরাট কোহলি বেশি খুশি হয়, যে এমন এমন ওর রিয়াকশন থাকে, এত ইনভলভ থাকে। আমরা দেখেছি ফার্স্ট ইনিংসে কিভাবে ও জসপ্রীত বুমরাকে সাহায্য করেছে ক্যাপ্টেন হিসাবে। অবশ্যই জসপ্রীত বুমরা ক্যাপ্টেন, বিরাট ইজ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার, মানে রোহিত আসলে রোহিত হয়ে যাবে, কারণ রোহিত আরেকটু আগে থেকে ইন্ডিয়া টিমের সাথে যুক্ত আছে, বিরাটের 1-1.5 বছর আগে থেকে। তো যেভাবে এই ইনিংসটা খেললো আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। প্রবল, শুধু ভারতীয়রা না, যে সমস্ত বিরাট কোহলি ক্রিকেট ফ্যান ওই দেশেও আছে, অস্ট্রেলিয়াতে আছে বা গোটা বিশ্বে ছড়িয়ে আছে, তাদের কাছে একটা সাই অফ রিলিফ যে সেঞ্চুরিটা চলে এসছে। এবং আমি এটা আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের উইকেটে যেখানে স্ট্রোক মেকাররা কিন্তু রান করে, বিরাট কোহলির রান পাওয়া কিন্তু
পেতেই পারে, এবার রান নাও পেতে পারে। ক্রিকেটে ওরকম ভাবে প্রেডিকশন করা যায় না যে ইন্ডিয়া এটাকে 4-0 জিতেই যাবে বা 5-0 জিতেই যাবে বা অস্ট্রেলিয়া পরের টেস্টগুলো জিতবে না, এরকম প্রেডিকশন করা যায় না। কিন্তু পিচের কন্ডিশন, আবহাওয়া বা তার বা কোন দিকে বোলাররা, আরেকটা ব্যাপার, অস্ট্রেলিয়া কিন্তু লাস্ট 9 মাস কোনো টেস্ট খেলেনি এবং লাস্ট যে টেস্ট সিরিজ ওরা ঘরের মাঠে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে, সেটাও কিন্তু ওরা 1-1 ড্র করেছিল। তো অস্ট্রেলিয়ার এই টিমটাও আমার যে ব্যক্তিগতভাবে যদি আমি বলি দুর্দান্ত টিম, কোনো মানে, কিন্তু অনেকেই কিন্তু তারাও কেরিয়ারের শেষের দিকে চলে আসছে। তো তাদেরকেও যদি চেপে ধরা হয়, বিশেষ করে ওদের 3টে ফাস্ট বোলারই কিন্তু বহু যুগ ধরে খেলে যাচ্ছে একসাথে, তো সেটাকে যদি টার্গেট করতে পারে ইন্ডিয়া, তো সামনের টেস্ট ম্যাচগুলোতেও আরো ভালো ফলাফল করব। তো বিরাট কোহলির সেঞ্চুরিটা এবং সবচেয়ে ভালো ব্যাপার, ও যে স্টান্সে যে বদলটা এনেছিল ফার্স্ট ইনিংসে ও কিন্তু একটু মানে গার্ডটাও লেগ স্টাম্প গার্ড নিয়ে খেলছিল, এটাতে মোটামুটি মিডিল লেগ গার্ড নিয়ে খেলছে। তো এইরকম ছোট্টখাট্টো মাইনর চেঞ্জ গুলো কিন্তু করে থাকে বড় বড় ব্যাটসম্যানরা, এবং সেটা কখনো সাফল্য দেয় কখনো সাফল্য দেয় না। তবে বিরাটকে কিন্তু এরপরও ওরা অফ স্টাম্পের বাইরে টার্গেট করবে যদি স্পিনিং ট্র্যাক না হয়। সিডনি ওদের জেনারেলি স্পিনিং ট্র্যাক হয়, পেসিং এটাকে টার্গেট করবে। কিন্তু আজকে যেভাবে ও বল ছেড়েছে, যেভাবে ও সোজা খেলেছে এবং কাট করেছে, পুল করেছে, ফ্লিক মেরেছে, তো দুর্দান্ত ইনিংস। পার্থে গাভাস্কারের সেঞ্চুরি ছিল নিজের প্রথম ইয়েতে, বিরাটেরও পার্থে 2018-19 সেঞ্চুরি ছিল, সেটা আমি আগেও বলেছি, এটা ওর 2 নম্বর সেঞ্চুরি হয়ে গেল। যদিও ও আগেকার যে সচিনের যে পার্থের সেঞ্চুরি বা গাভাস্কারের যে পার্থের সেঞ্চুরি, সেটা ওয়াকাতে ছিল, পার্থের আরেকটা স্টেডিয়াম, এটা অপটা স্টেডিয়ামে। তো এটাও বেশ, এবারের পিচটা আরো মানে পুরো ওয়াকাকেই মনে করা, যারা 90s-এ ওয়াকাতে খেলা দেখেছে তারা জানবে যে কিরকম ভয়ঙ্কর পিচ ছিল পার্থ এর পিচ। তো এটাই ছিল বিরাট কোহলিকে নিয়ে আমার এই ডেডিকেটেড ভিডিও আজকের সেঞ্চুরিটার উপর। লং লিভ দ্য কিং, কিং কোহলি রুলস। আর কিচ্ছু বলার নেই, মহারাজা তোমারে সালাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অপেক্ষায় থাকবো 25শে নভেম্বর ভারতের জেতার জন্য। জয় হিন্দ, ব্রেড ব্লু, চেক দ্য ইন্ডিয়া।